তুমি কি চাও? কেন আমার সময় নষ্ট করছো? আমি আপনার কোম্পানিতে চাকরি চাই। চাকরি চাও? তোমার কাছে কোনো ডিগ্রি আছে? আমি 10ম শ্রেণী ফেল। 10ম শ্রেণী ফেল আর আমার কোম্পানিতে চাকরি? তোমার সাহস হয় কি করে? এখান থেকে যাও। স্যার, আমাকে শুধু 6 মাসের একটা সুযোগ দিন, ব্যাস একটা সুযোগ। যদি 3 মাসের মধ্যে কোম্পানির হাল ফেরাতে না পারি, তবে আপনি আমাকে জেলে পাঠিয়ে দেবেন। আমি নিজেই সেটা মেনে নেব। মুম্বাইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্স, যেখানে আকাশ ছোঁয়া কাঁচ আর ইস্পাতের ইমারতগুলো শহরের গতি আর আকাঙ্ক্ষার আয়না ছিল, সেই ইমারতগুলোর মাঝে দাঁড়িয়েছিল মেহতা টাওয়ার্স, যা দেশের সবথেকে পুরনো আর বড় ভোগ্যপণ্য প্রস্তুতকারী সংস্থা মেহতা ইন্ডাস্ট্রিজের সদর দপ্তর ছিল। এই কোম্পানি নুন, তেল, সাবান, টুথপেস্ট থেকে শুরু করে বিস্কুট আর স্ন্যাক্স পর্যন্ত প্রায় প্রতিটা ঘরে ব্যবহৃত জিনিসের উৎপাদন করত, আর তার মালিক ছিলেন ষাটোর্ধ্ব শিল্পপতি রাজেন্দ্র মেহতা, যিনি নিজের বাবার ছোট ব্যবসাকে নিজের হাড় ভাঙা খাটুনি আর ক্ষুরোধার বুদ্ধি দিয়ে এক বহুজাতিক কোম্পানিতে পরিণত করেছিলেন। রাজেন্দ্র মেহতার কাছে ব্যবসা শুধু পেশা নয়, বরং এক পূজা ছিল, আর সেই পূজার নিয়ম ছিল শৃঙ্খলা, নিখুঁত হওয়া আর যোগ্যতা। তার কোম্পানিতে পিয়ন থেকে শুরু করে ডিরেক্টর পর্যন্ত প্রত্যেককে ডিগ্রি আর অভিজ্ঞতার ভিত্তিতেই বেছে নেওয়া হতো। তার কাছে কোনো মানুষের আসল দাম তার ফাইলের সার্টিফিকেটে নির্ধারিত হতো। কিন্তু গত কয়েক বছর ধরে এই সাম্রাজ্যের ভিত নড়বড়ে হয়ে গিয়েছিল। কোম্পানির পণ্য বাজারে টিকতে পারছিল না, লাভ ক্রমাগত কমছিল, আর কর্মীরাও নিজেদের জেল্লা হারিয়ে ফেলেছিলেন। বোর্ডরুমের মিটিংয়ে দামি স্যুট পরা ম্যানেজাররা ল্যাপটপে প্রেজেন্টেশন বানিয়ে কঠিন ইংরেজিতে কথা বলতেন আর সমস্যার ভাষা সমাধান দিয়ে বেরিয়ে যেতেন। কিন্তু ফ্যাক্টরি আর বাজারের আসল সত্যিটা কারও জানা ছিল না। রাজেন্দ্র মেহতা এই সব দেখে ক্লান্ত হয়ে পড়েছিলেন। তিনি নিজের কোম্পানিতে সেই পুরনো জোশ আর আগুন দেখতে পেতেন না, যা তিনি আর তার বাবা মিলে একসময় জ্বালিয়েছিলেন। এই শহরের অন্য প্রান্তে ডোম্বিভালির এক ভিড় কলোনিতে এক সাধারণ পরিবার থাকত। সেই পরিবারের 24 বছরের কাছাকাছি এক তরুণী মেয়ে ছিল, প্রিয়া, যার নামের আগে 10ম শ্রেণী ফেলের তকমা লেগেছিল। প্রিয়া পড়াশোনায় কোনোদিন ভালো ছিল না। তার মুখস্থ তথ্য, তারিখ আর ফর্মুলা মনে রাখা কোনোদিন পছন্দ হয়নি। কিন্তু তার চোখ ঈগলের মতো তীক্ষ্ণ ছিল, আর তার মাথা যন্ত্রের মতো চলত। সে জিনিসগুলোকে সেভাবে দেখত না যেভাবে সেগুলো দেখা যায়, বরং সেভাবে দেখত যেভাবে সেগুলো হতে পারত। তার বাবা অনেক বছর আগে মারা গিয়েছিলেন, আর বাড়ির সব দায়িত্ব তার মা আর তার উপর ছিল। মা ডোম্বিভালি স্টেশনের কাছে একটা ছোট চায়ের দোকান চালাতেন, আর প্রিয়া সারাদিন সেখানে হাত মেলাত। চা বানানো আর কাপ ধোয়ার মাঝে তার নজর প্রায়ই পাশে থাকা মেহতা ইন্ডাস্ট্রিজের ফ্যাক্টরির ওপর থাকত। সেখান থেকে বেরোনো ট্রাক, গেটে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা ড্রাইভার, বিষণ্ণ মুখের কর্মী, সিকিউরিটি গার্ডের গাফিলতি আর কোম্পানির ম্যানেজারদের অহংকারী আচরণ, সব কিছু তার তীক্ষ্ণ নজরে ধরা পড়ে যেত। সে ফ্যাক্টরির ছোট বড় ভুল ত্রুটি এত পরিষ্কার দেখতে পেত, যা ভেতরে বসা ম্যানেজারদেরও চোখে পড়েনি। প্রিয়ার মায়ের শরীর গত কয়েক মাস ধরে খারাপ হচ্ছিল, আর একদিন হঠাৎ করে তার বুকে প্রবল ব্যথা ওঠে। যখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, তখন জানা গেল যে তার হার্টের অপারেশন করতে হবে। অপারেশন আর ওষুধের খরচ ছিল লক্ষ লক্ষ টাকা। এটা শুনে প্রিয়ার পায়ের তলার মাটি সরে গেল। চায়ের দোকান থেকে দুবেলা খাওয়া তো চলে যেত, কিন্তু এত বড় খরচ চালানো অসম্ভব ছিল। সেই রাতে প্রিয়া ছটফট করে ঘুম হারালো। সে তার মাকে হারানোর কথা ভাবতেও পারছিল না। তখনই তার মাথায় এক পাগলামি ভরা বুদ্ধি এলো। সোজা রাজেন্দ্র মেহতার সঙ্গে দেখা করবে আর তার কাছে সাহায্য চাইবে, কিন্তু সাহায্য ভিক্ষা চেয়ে নয়, বরং নিজের যোগ্যতা দেখিয়ে। সে ঠিক করে নিল যে যদি জীবন বদলাতে হয়, তবে তাকে এই ঝুঁকি নিতেই হবে। পরদিন সকালে সে সাধারণ জামাকাপড় পরে মেহতা টাওয়ার্সের গেটে গিয়ে পৌঁছাল। তার চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস ছিল। সিকিউরিটি গার্ড তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল আর হেসে বলল, কেন এসেছ? মেহতা সাহেবের সঙ্গে দেখা করতে হবে? পাগল নাকি? তার কাছে বড় বড় লোকেদের অ্যাপয়েন্টমেন্ট থাকে, এভাবে কি কেউ গিয়ে দেখা করতে পারে? প্রিয়া শান্ত স্বরে বলল, আমাকে ওর সঙ্গে দেখা করতে হবে। গার্ড ঠাট্টা করে জিজ্ঞাসা করল, অ্যাপয়েন্টমেন্ট আছে? যখন প্রিয়া না বলল, তখন সে ধমক দিয়ে বলল, তাহলে যা এখান থেকে, সময় নষ্ট করিস না, এবং তাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করল। কিন্তু প্রিয়া ওখানেই দাঁড়িয়ে রইল। সে চুপচাপ গেটের পাশে এক কোণে গিয়ে দাঁড়িয়ে গেল আর সারা দিন ওখানেই রইল। তারপর পরদিন, আবার তার পরের দিন, 1 সপ্তাহ কেটে গেল।
রোদ, বৃষ্টি, খিদে, তেষ্টা সব কিছু সহ্য করে সে ওখানেই অনড় রইল। তার জেদ দেখে গার্ডরাও বিরক্ত হয়ে গেল, আর শেষ পর্যন্ত এই কথা সিকিউরিটি প্রধান পর্যন্ত পৌঁছাল। সিকিউরিটি প্রধান এটা রাজেন্দ্র মেহতার ব্যক্তিগত সচিবের কাছে পাঠালেন। যখন রাজেন্দ্র মেহতা শুনলেন যে একটা মেয়ে 1 সপ্তাহ ধরে বাইরে দাঁড়িয়ে আছে, তখন তার রাগ চরমে পৌঁছাল। তিনি সঙ্গে সঙ্গে আদেশ দিলেন, ওকে ভেতরে ডাকো, দেখি কোন সাহসে আমার সময় নষ্ট করছে। যখন প্রিয়া মেহতা টাওয়ার্সের আলিশান কেবিনে ঢুকল, তখন সেখানকার জাঁকজমক দেখেও তার চোখে কোনো ভয় বা বিস্ময় ছিল না। সে সব কিছু এমনভাবে দেখছিল যেন কোনো সমস্যার বিশ্লেষণ করছে। রাজেন্দ্র মেহতা অহংকারী গলায় জিজ্ঞাসা করলেন, কি চাও তুমি? কেন আমার সময় নষ্ট করছো? প্রিয়া সরাসরি বলল, আমাকে আপনার কোম্পানিতে চাকরি চাই। শর্মা অট্টহাস্য হেসে উঠলেন, চাকরি চাই? কোনো ডিগ্রি আছে তোমার কাছে? প্রিয়া বিনা দ্বিধায় উত্তর দিল, আমি 10ম শ্রেণী ফেল। এটা শুনে মেহতার রাগ সপ্তমে পৌঁছল। 10ম শ্রেণী ফেল আর তুমি আমার কোম্পানিতে চাকরি চাইতে এসেছ? তোমার সাহস হয় কি করে? বেরো এখান থেকে। কিন্তু প্রিয়া নিজের জায়গা থেকে নড়ল না। সে দৃঢ়স্বরে বলল, স্যার, আমাকে শুধু 3 মাসের সময় দিন। যদি 3 মাসে আমি আপনার কোম্পানির হাল ফেরাতে না পারি, তবে আপনি আমাকে জেল পাঠিয়ে দেবেন। আমি নিজেই পুলিশের সামনে বলবো যে আমি আপনার সঙ্গে জালিয়াতি করেছি। রাজেন্দ্র মেহতা হতবাক হয়ে গেলেন। নিজের জীবনে তিনি এমন দুঃসাহসী প্রস্তাব কোনোদিন শোনেননি। এক সাধারণ 10ম শ্রেণী ফেল মেয়ে কোটি কোটি টাকার কোম্পানির হাল ফেরানোর কথা বলছিল, আর বদলে নিজের স্বাধীনতা বাজি রাখছিল। তার মনে হল এই মেয়েটি হয় পুরোপুরি পাগল, নয়তো এর মধ্যে বিশেষ কিছু আছে। তিনি তীক্ষ্ণভাবে জিজ্ঞাসা করলেন, তোমার কেন মনে হয় যে তুমি সেটা করতে পারবে যা আমার লক্ষ লক্ষ টাকা বেতন পাওয়া ম্যানেজাররা করতে পারছে না? প্রিয়া আত্মবিশ্বাসের সঙ্গে বলল, কারণ আপনার ম্যানেজাররা আপনার কোম্পানিকে উপর থেকে দেখে, আর আমি ওটাকে নিচ থেকে দেখি। আমি জানি যে আপনার ফ্যাক্টরির 3 নম্বর গেট থেকে প্রতিদিন হাজার হাজার লিটার ডিজেল চুরি হয়, কারণ ওখানকার গার্ড ট্রাক ড্রাইভারদের সঙ্গে মিলে আছে। আপনার সাবানের গুদামে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকার অপচয় হয়, কারণ ছাদ ভাঙার কারও মাথা ব্যথা নেই। আপনার সবথেকে বেশি বিক্রি হওয়া ব্র্যান্ড রাজা বিস্কুট এখন বাজারে এই কারণে বিক্রি হচ্ছে না, কারণ প্রতিযোগীরা তার থেকে কম দামে ভালো গুণমান দিচ্ছে। আর আপনার কোনো ম্যানেজার এটা আপনাকে বলেনি, কারণ তারা সবাই নিজেদের চাকরি বাঁচাতে ব্যস্ত। প্রিয়া এক নিঃশ্বাসে বলে গেল। তার কথাগুলো এত সঠিক আর সত্যি ছিল যে শর্মা অবাক হয়ে গেলেন। এগুলো সেই কথা ছিল যা তার কাছে কোনোদিন পৌঁছায়নি। তিনি তার চোখে এক আগুন দেখতে পেলেন, সেই একই জেদ যার খোঁজে তিনি বহু বছর ধরেছিলেন। হয়তো তার নিজের যৌবনের দিনগুলো মনে পড়ে গেল, যখন তিনিও ডিগ্রি নয় বরং জেদের জোরে শুরু করেছিলেন। তিনি দীর্ঘশ্বাস নিলেন, আর এমন এক সিদ্ধান্ত নিলেন যা তার পুরো বোর্ড ম্যানেজারদের অবাক করে দিল। ঠিক আছে, আমি তোমাকে 3 মাসের সময় দিচ্ছি। তোমার বেতন হবে 10,000 টাকা মাস। কোনো পদ পাবে না, কোনো কেবিন পাবে না। তুমি শুধু একজন পর্যবেক্ষক। কোম্পানিতে যে কোনো জায়গায় যেতে পারো, কারো সঙ্গেও কথা বলতে পারো, কিন্তু শর্ত সেটাই থাকবে, যদি 3 মাসে তুমি এমন কিছু করে না দেখাতে পারো যাতে কোম্পানির লাভ হয়, তবে আমি তোমাকে সত্যি জেলে পাঠিয়ে দেব। প্রিয়ার মুখে আত্মবিশ্বাসী হাসি ফুটে উঠল, আর সে বলল, রাজি স্যার। প্রিয়া যখন মেহতা ইন্ডাস্ট্রিজের ভেতরে তার প্রথম সকাল কাটালো, তখন সে পরিষ্কার বুঝতে পারল যে এখানে বাইরের চাকচিক্যে পেছনে কতটা নিস্তব্ধতা আর পচন লুকিয়ে আছে। অফিসের 4 তলায় সাদা মার্বেলের মাঝে ঘুরে বেড়ানো দামি স্যুটের ম্যানেজাররা একে অপরের দিকে তাকিয়ে হাসতেন আর হাত মেলাতেন ঠিকই, কিন্তু তাদের চোখে ভয় আর দ্বিধা পরিষ্কার ফুটে উঠত, যেন তারা অন্য কারোর জন্য কাজ করছে না, বরং কোনো অদৃশ্য খাঁচায় শ্বাস নিচ্ছে। অন্যদিকে নিচে ফ্যাক্টরির মেঝেতে শ্রমিকরা ধুলো, ঘাম আর শব্দের মাঝে ভাঙাচোরা যন্ত্রের সঙ্গে লড়াই করছিল। তাদের মুখে ক্লান্তি আর লাচারির বোঝা পরিষ্কার দেখা যেত। প্রিয়া প্রথমেই ঠিক করল যে তাকে তার 3 মাস এখান থেকেই শুরু করতে হবে, কারণ যে কোনো সাম্রাজ্যের আসল শক্তি তার ভিত, আর মেহতা ইন্ডাস্ট্রিজের ভিত এই ফ্যাক্টরি ছিল। সে শ্রমিকদের মাঝে বসতে শুরু করল, তাদের সঙ্গে যা খেল, তাদের কষ্টের কথা শুনল। সে দেখল যে মেশিনগুলোর অবস্থা এতটাই খারাপ যে প্রতি ঘন্টায় আধ ঘন্টা খারাপ থাকার জন্য উৎপাদন বন্ধ হয়ে যায়, কিন্তু ম্যানেজারদের রিপোর্টে সব ঠিক দেখানো হয়, যাতে ওপরে গোলমালের দোষ তাদের ওপর না আসে।
শ্রমিকরা জানালো যে অনেক বছর ধরে নতুন মেশিন কেনা হয়নি, অথচ প্রতি বছর বাজেটে টাকা দেখানো হয়। প্রিয়া এটাও দেখল যে গার্ডরা ট্রাকের চেকিং নামমাত্র করত। একদিন সে নিজে চোখে দেখল যে দুটো ট্রাক পুরোপুরি ভর্তি হয়ে বাইরে যাচ্ছিল, আর গার্ড রেজিস্টারে নাম না লিখে তাদের যেতে দিল। সে ড্রাইভারদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তারা ভয় পেয়ে পালিয়ে গেল। তার মাথায় ঢুকে গেল যে চুরি পরিকল্পিতভাবে হচ্ছে। প্রিয়ার পরের পদক্ষেপ ছিল মার্কেটে গিয়ে আসল ছবি দেখা। সে সাধারণ জামাকাপড় পরে ভিড়ভাট্টা থাকা দাদর মার্কেটে গেল, যেখানে ছোট ছোট মুদি দোকানদাররা বসেছিল। সে তাদের জিজ্ঞাসা করল যে তারা মেহতা ইন্ডাস্ট্রিজের রাজা বিস্কুট কেন রাখে না। দোকানদার হেসে বলল, ম্যাডাম, এটা কে কিনবে? 10 টাকার প্যাকেট, আর তার ভেতরে বিস্কুটের স্বাদও পুরনো। লোকে এখন কম দামে ভালো গুণমান চায়। আজকাল গুপ্তা বেকার্সের 8 টাকার প্যাকেট ছেয়ে গেছে। প্রিয়া অনেক দোকানদারের সঙ্গে কথা বলল, আর সবাই প্রায় একই উত্তর দিল। সে একটা করে প্যাকেট কিনল আর বাড়ি গিয়ে বসে তুলনা করল। সত্যি, মেহতা ইন্ডাস্ট্রিজের বিস্কুট বিস্বাদ আর দামি ছিল। সে বুঝতে পারল যে কোম্পানির আসল লড়াই এখন শুধু নামের ওপর ভরসা করে জেতা সম্ভব নয়। পণ্যের গুণমান বাড়ানো আর দাম কমানোই একমাত্র পথ। কিন্তু এই সব বলা যতটা সহজ ছিল, করা কতটাই কঠিন ছিল। কারণ কোম্পানির বোর্ড রুমে বসা লোকেরা সবকিছু গ্রাফে দেখত। প্রিয়া যখন প্রথমবার বোর্ড মিটিংয়ে গেল, তখন সেখানে থাকা বড় বড় অফিসাররা তাকে উপেক্ষা করল। কিন্তু রাজেন্দ্র মেহতা সবাইকে থামিয়ে দিয়ে বললেন, এ আমাদের পর্যবেক্ষক, যা চায় বলতে পারে। আর প্রিয়া বিনা দ্বিধায় নিজের কথা রাখল। সে চুরি, মেশিনের খারাপ অবস্থা আর বিস্কুটের স্বাদের সত্যিটা সবার সামনে তুলে ধরল। অফিসাররা তাকে ব্যঙ্গ পড়লেও প্রিয়ার রাগকে গিলে নিয়ে বলল, ডিগ্রি নেই, কিন্তু চোখ আছে, আর চোখ মিথ্যে বলে না। পরের কয়েক সপ্তাহে প্রিয়া ফ্যাক্টরির শ্রমিকদের সঙ্গে মিলে মেশিনের সাধারণ মেরামত শুরু করালো। পুরনো বাতিল লোহা লক্কর থেকে যন্ত্রাংশ বের করে মেশিনগুলো আবার চালু করল। শ্রমিকদের প্রথমবার মনে হলো যে কেউ তাদের কথা শুনছে। চুরি রোখার জন্য সে গার্ডদের ডিউটি বদলে দেওয়ার পরামর্শ দিল, আর নিজে অনেক রাত পর্যন্ত ফ্যাক্টরির গেটে বসে নজরদারি করল। এক রাতে সে নিজের হাতে 2 ড্রাইভারকে ধরল, আর যখন বিষয়টা রাজেন্দ্র মেহতার কাছে পৌঁছালো, তখন তিনি সঙ্গে সঙ্গে দায়িত্বপ্রাপ্ত ম্যানেজারকে বের করে দিলেন। এই ঘটনা শ্রমিকদের মাঝে প্রিয়ার সম্মান আরও বাড়িয়ে দিল। মার্কেটিং টিমে গিয়ে সে ছোট দোকানদারদের ভিডিও ইন্টারভিউ রেকর্ড করল, আর সেগুলো বোর্ড মিটিংয়ে চালালো। সাধারণ মানুষদের কথা শুনে অফিসারদের মুখ শুকিয়ে গেল। এই সব দেখে রাজেন্দ্র মেহতার ভেতরেও একটা তোলপাড় হল। তিনি প্রথমবার অনুভব করলেন যে এই মেয়েটি সত্যিই সেটা দেখতে পাচ্ছে যা তার অফিসারদের চোখের আড়ালে ছিল। তবে প্রিয়াকে প্রতিদিন বাধা সহ্য করতে হয়েছিল। এমনকি একবার সে হুমকি চিঠিও পেল। কিন্তু প্রিয়া থামল না। সে মায়ের ছবি নিজের ব্যাগে রাখল আর নিজেকে বলল, আমাকে হার মানলে চলবে না। ধীরে ধীরে ফল সামনে আসতে লাগল। মেশিনের মেরামতের ফলে উৎপাদন 15% বেড়ে গেল। চুরি বন্ধ হওয়ায় লক্ষ লক্ষ টাকা বাঁচল। আর সবথেকে বড় বদল এলো এটাই যে ছোট ছোট দোকানদাররা আবার মেহতা ইন্ডাস্ট্রিজের বিস্কুট রাখতে লাগল। কারণ প্রিয়ার কথায় কোম্পানি দাম কমিয়ে আর স্বাদ বদলে এক নতুন প্যাকেট বাজারে এনেছিল, নতুন রাজা। 3 মাসের সময় যত শেষের দিকে আসছিল, তত মেহতা ইন্ডাস্ট্রিজে এক অদ্ভুত চাঞ্চল্য অনুভূত হতে লাগল। রাজেন্দ্র মেহতা নিজে প্রিয়াকে তার ক্যাবিনে ডাকলেন আর বললেন যে ছোটখাটো উন্নতি তুমি করেছ, তাতে সামান্য তফাৎ অবশ্যই পড়েছে, কিন্তু এই সব স্থায়ী নয়। প্রিয়া হেসে বলল, একদম স্যার, আর সেটাই আমি আপনাকে দেখাতে চলেছি। আমার কাছে এক শেষ পরিকল্পনা আছে। সে মেহতাকে জানালো যে কোম্পানির সবথেকে বড় দুর্বলতা তার সাপ্লাই চেন। তার পরামর্শে সে ফ্যাক্টরি থেকে দোকানদার পর্যন্ত সরাসরি নেটওয়ার্ক তৈরি করল। মাঝের দালালদের সরিয়ে ছোট ট্রান্সপোর্টারদের সঙ্গে সরাসরি চুক্তি করল। সে ইঞ্জিনিয়ারিং কলেজের কিছু ছাত্রদের সাহায্যে এক মোবাইল অ্যাপ তৈরি করালো, যাতে প্রতিটা ট্রাকের লোকেশন সরাসরি দেখা যেত আর দোকানদাররা সরাসরি অর্ডার করতে পারত। সিস্টেম যখন চলল, তখন ফলাফল ছিল চমৎপ্রদ। আগে যেখানে মাল দোকানে পৌঁছাতে 5 দিন লাগত, এখন 2 দিনে পৌঁছাতে শুরু করল। বিক্রি দ্বিগুণ হয়ে গেল। রাজেন্দ্র মেহতার অহংকার তখনও মাঝে দাঁড়িয়েছিল। তিনি বললেন, তুমি 3 মাসে ভালো কাজ করেছ, কিন্তু আসল পরীক্ষা তো আগামী বছরগুলোতে হবে।
প্রিয়া শান্তভাবে বলল, স্যার আপনি ঠিক বলছেন, কিন্তু আমি প্রমাণ করে দিয়েছি যে ডিগ্রি বা পদ নয়, বরং নিয়ত আর পরিশ্রম তফাৎ গড়ে দেয়। এখন সিদ্ধান্ত আপনার যে আপনি আমাকে বের করে দেবেন নাকি এগোতে দেবেন। মিটিং শেষ হওয়ার পর রাজেন্দ্র মেহতা গভীর রাত পর্যন্ত একলা নিজের কেবিনে বসে রইলেন। তিনি অনুভব করলেন যে তার নিজের যৌবনের সেই জেদ আজ এই মেয়েটির মধ্যে বেঁচে আছে। পরদিন তিনি হঠাৎ সব কর্মীদের হলে ডাকলেন আর বললেন, আজ আমি আপনাদের সবার সামনে একটা সত্যি স্বীকার করতে চাই। আমি সব সময় যোগ্যতাকে ডিগ্রি দিয়ে মেপেছি, কিন্তু আজ এই মেয়েটি প্রমাণ করে দিয়েছে যে আসল ডিগ্রি মানুষের পরিশ্রম আর সততা। আজ থেকে মেহতা ইন্ডাস্ট্রিজে প্রত্যেকে সুযোগ পাবে, তার কাছে ডিগ্রি থাকুক বা না থাকুক। প্রিয়ার মায়ের অপারেশনও সফল হল এবং কোম্পানি তার সব খরচ চালালো। মা সুস্থ হয়ে বাড়ি ফিরলে তিনি মেয়েকে জড়িয়ে ধরলেন। রাজেন্দ্র মেহতা প্রিয়াকে কোম্পানির স্পেশাল অ্যাডভাইজার ঘোষণা করলেন। 3 মাস আগে যে মেয়েটি মেহতা টাওয়ার্সের গেটে অপমানিত হয়ে দাঁড়িয়েছিল, আজ সে সেই ইমারতের সব থেকে ওপরের তলায় দাঁড়িয়েছিল। তার চোখে সেই একই বিশ্বাস, কিন্তু এখন সে একা নয়, পুরো কোম্পানি তার সাথে ছিল।